কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়। কবি সুমনের গানটা পরিবর্তন করে ফেলা যায় ঠিক এভাবে বাংলাদেশি ক্রিকেটের প্রেক্ষাপটে। কতটা পথ পেরোলে তবে টেস্ট ক্রিকেটার হওয়া যায়। টেস্ট ক্রিকেটের আমাদের 25 বছর পূর্তি উৎসব চলছে, আমরা করছি। সেখান থেকে যে জায়গায় থাকার কথা ছিল আমাদের দর্শক, আমাদের গণমাধ্যম কিংবা আমাদের ক্রিকেট কাঠামো বা ক্রিকেটার সব মিলে সেখানে আমরা কতটা যেতে পেরেছি কিনা। আমাদের আজকে স্যাটারডে নাইটসের ট্যাগলাইন হচ্ছে কথা না রাখার ছোট গল্পের এক নাম বাংলাদেশের ক্রিকেট। এই ছোট গল্প নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের ক্রিকেটের, আমি এভাবে বলি, দুই কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি আমার সঙ্গে আছেন। সেই জন্য একটু নার্ভাসও লাগছে দর্শক, আপনারা নিশ্চয়ই সাহস দেবেন আমাদেরকে। উৎপল শুভ্র, দ্য ওয়ান অ্যান্ড অনলি, তিনি প্রধান ক্রীড়া সম্পাদক, দৈনিক প্রথম আলোতে আছেন। সুব্রত, স্বাগত জানাচ্ছি আমাদের সাথে। সৈয়দ আশরাফুল হক, যে টেস্ট ক্রিকেট নিয়ে বলা হয় তার পেছনের কারিগর যে মানুষটি। আশরাফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা দর্শক কথা বলবো, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, প্রশ্ন করতে পারেন প্রথমে আমাদের ফেসবুক পেজে। আমরা চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তরগুলো জানার জন্য। কথা বলবো, আমি নিজে কথা কম বলতে চাই, তারা কথা বলবেন। যে আমার আসলে যে প্রশ্ন দিয়ে শেষ করতে চেয়েছিলাম তার সেই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আশরাফুল ভাই। একদম মানে আপনার কি মনে হয় আজকের যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট, সেখানে মনে হয় কি টেস্ট ক্রিকেটে স্ট্যাটাস পাওয়ার আবেদন পাওয়াটা আপনার ভুল মনে হয়, রিগ্রেট হয়েছে কোনো? না, আমি ঠিক মনে করবো না ভুল হয়েছিল, কারণ আমাদের ওই সময়টায় টেস্ট ক্রিকেট পাওয়াটা, টেস্ট স্ট্যাটাস পাওয়াটা ওয়াজ ইম্পারেটিভ। কারণ আমাদের বেসিক্যালি আমাদের কোনো ফান্ডস ছিল না টু টেক আওয়ার ক্রিকেট টু এ ডিফারেন্ট লেভেল। এবং ওই সময়টায় এমন একটা জিনিস হয়েছিল দ্যাট এভরিথিং ফেল ইন প্লেস। উই ওয়ার ভেরি 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 লাকি আর কি। আমাদের অনেক একটা সুন্দর সময় ছিল ওটা। ধরেন আমরা 1996 থেকে আমি বলবো যে 2001 পর্যন্ত, অর ইভেন 2005 পর্যন্ত, 5-6 পর্যন্ত ওয়াজ দি বেস্ট পিরিয়ড অফ বাংলাদেশ ক্রিকেট আর কি। সবচেয়ে ভালো সময় ছিল, বিকজ তখন আমরা অনেক কিছু অর্জন করেছি। ফার্স্ট অফ অল উই ডিড দ্য ওডিআই স্ট্যাটাস আমরা পেয়েছি, আমরা এতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ এখানে করিয়েছি, আমরা মিনি ওয়ার্ল্ড কাপ করিয়েছি, উইচ ওয়াজ এ হিউজ টাস্ক। 9টা টেস্ট টিমকে এক জায়গায় একটা হোটেলে রেখে একটা সেন্টারে খেলানো ওয়াজ মানে আনথিঙ্কেবল, বাট আমরা করে ফেলেছি আর কি। এবং আমরা তারপরে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা এখানে করিয়েছি। তারপরে আপনার উই হ্যাড এশিয়া ভার্সেস ওয়ার্ল্ড 11 ম্যাচ ওভার হিয়ার, অনেকগুলো। তারপরে উই হ্যাড আমাদের ইন্ডিপেন্ডেন্স কাপ টুর্নামেন্ট এখানে ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ খেলেছিল, উইচ ওয়াজ নট অনলি যে ক্রিকেটের জন্য ভালো হয়েছিল, আমাদের কূটনৈতিক ব্যাপারেও ইট হ্যাড এ ট্রেমেন্ডাস ইম্প্যাক্ট। বিকজ আমাদের 25 বছর যে আমরা বাংলাদেশ হওয়াতে পাকিস্তান থেকে টিম এসে ওটা সেলিব্রেট করেছে, which was at that time, I don't know, Shubhro, তোমার ঠিক মনে আছে না? It was a 97. It was politically also, আমি যেটা মনে করি, a great achievement for Bangladesh. আমরা we could get Pakistan to come over here. আমরা তাদের কাছ থেকে স্বাধীন হয়েছি, তাদেরকে মানে একটা বিরাট একটা যুদ্ধর ইসে। তারপরে তারা এসছে আমাদের সাথে সেলিব্রেট করতে, যে ঠিক আছে তোমরা স্বাধীন হয়েছো, we will join you in your celebrations. It was a very big thing. মানে আমরা তখন মনে করেছিলাম। সো সব মিলিয়ে ইট ওয়াজ দ্য অনলি টাইম যেখানে আমাদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার কোনো একটা সম্ভাবনা ছিল। এবং তখন ওই যে পুরা পৃথিবীর যারা অফিসিয়াল ছিল অন্য দেশের, ওদের সাথে আমাদের একটা খুব ভালো সম্পর্ক হয়েছিল। তো এটাতে ইট হেল্পড আস টু গেট ইট আর কি। বাট আমি যেটা মনে করি দ্যাট দ্য হোল ক্রিকেট বোর্ড যে তখন ছিল, দে ওয়ার্ক ভেরি হার্ড। অনেক পরিশ্রম করেছে, অ্যান্ড ওটার ফলটা ছিল উই গট দ্য টেস্ট স্ট্যাটাস। অ্যান্ড টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরেই কিন্তু আমাদের 2003 সাল থেকে আমাদের এখানে ফাইন্যান্স আসা স্টার্ট করলো ইন বিগ নাম্বারস আর কি। ওইটা যদি না আসতো আমার মনে হয় আমরা ক্রিকেটে আগাতে পারতাম না। সেটা এখন 22 মিলিয়নের মধ্যে এসে ঠিক আছে। সুব্রতা, একই প্রশ্ন আপনার কাছে। এই যে টেস্ট স্ট্যাটাস পাওয়ার সময় বলা হয়েছিল আমাদের আমাদের দর্শক বড় একটা বিষয়, ফ্যাক্টর ছিল। এই যে দর্শককে এনগেজ করা, দর্শককে ক্রিকেটকে শেখানো। আমরা জানি যে মানুষগুলোর কথা আসবে সেটা আপনার নাম আসবে, আমরাও শিখেছি আপনার ক্রিকেটকে বোঝা,
ছবি হিসেবে দেখা, সেই মানুষটা আপনি উৎপল শুভ্র। আপনার কি মনে হয় যে হাইপটা আপনি তৈরি করেছিলেন ওই সময়, সেটাকে ওভার হাইপ করেছিলেন আপনার মনে হয়, যে না বেশি করে ফেলেছিলাম? এটা অনেকে ভুলে যায় যে আমি আসলে সব ধরনের খেলে কভার করেছি। কারণ আমার যখন ক্যারিয়ার শুরু 89 সাল, 90-91, আর পরবর্তী সময়টা ছিল আসলে 6 মাস ক্রিকেটের সত্যিকার অর্থে উইন্টার স্পোর্ট ছিল তখন, এবং একই মাঠে খেলা হতো, সে উইকেটে কোদালের কূপ পড়তো ফুটবলের জন্য, সে অনেক পুরনো কাহিনী। কাজে আর ওই সময়টাতে আপনি যদি মানে আমি পার্সোনালি একটু জাস্ট আপনাকে কয়েক সেকেন্ড বলে নিই, ওই সময় আসলে ফুটবল যদি কেউ কাভার না করে সে তো সাংবাদিক না, কারণ ক্রিকেট তখনও বাংলাদেশে অনেক পেছনে, আমি বলতেছি আর্লি 90s কথা। সেটা আস্তে আস্তে জনপ্রিয় করার পেছনে, এটা তো জোর করে কোনো কিছু জনপ্রিয় করা যায় না। আপনি আজকে চাইলে যদি ঠিক করি বাংলাদেশে কালকে থেকে রাগবি জনপ্রিয় করে ফেলবো, তা তো হয় না। ক্রিকেটের একটা নীরব উত্থান হচ্ছিল, এর পিছনে নিশ্চয়ই ওনাদের মতো মানুষের বড় অবদান ছিল। উনি যে কথা বলে এইমাত্র বললেন, ক্রিকেটটা হচ্ছিল, একই সঙ্গে মিডিয়ার কাভারেজটাকে হেল্প করেছে অনেক। আপনি ওভার হাইপ বা ফাঁপা জিনিসটা যেটা বলবেন, সেটা হচ্ছে এটা তো সারবত্তা না থাকলে তো আমি বললাম দারুণ খেলা হচ্ছে, আপনারা ছুটে আসেন, দর্শক মাঠে ছুটে আসলো, আসবে, একদিন হয়তো আসতে পারে, একদিনও হয়তো আসবে না, একদিন আসলেও তো পরের দিন আসবে না। এটা অনেকগুলোর কোইন্সিডেন্স ঘটছে। একটা হচ্ছে যে ধরেন আপনার উপমহাদেশে 96-এর ওয়ার্ল্ড কাপ হয়েছে, এখানে একটা ক্রিকেটের একটা সার্টেন জনপ্রিয়তা ছিল, ক্রিকেট তো ইতিহাস তো এই অঞ্চলে অনেক পুরনো, কিন্তু সেটার মধ্যে একটা বড় কি বলবো যে একটা আছে না যে আরেকটু জিনিসটা আরেকটু করা বাড়া। তারপরে যেটা হলো বাংলাদেশে যদি আপনি একটু পিছনে যাই, আমরা তো আসলে বর্তমান নিয়ে আলোচনা করা উচিত, কারণ 25 বছর কীভাবে আমরা অপচয় করেছি আমি মনে করি সেটা বড় আলোচনার বিষয় হওয়া উচিত। টেস্ট স্ট্যাটাস পাওয়াটা আমি মনে করি যে, এবং যখন বাংলাদেশ, আমি আপনাকে একটু ছোটো গল্প বলি, সৈয়দ আশরাফুল হক এবং সাবের হোসেন চৌধুরী, দুইটার নাম তো একসঙ্গে আমরা যুগলবন্দির মতো, যে লক্ষ্মীকান্ত প্যারালাল এই টাইপের আর কি, মানে যতীন ললিতের মতো। আসলে আমরা আইসিসি ট্রফি জেতার পরে, আমি পরে একটু ক্রিকেটের জায়গায় আমাকে আপনারা নিয়ে যান যে ক্রিকেটের মানুষের উত্থানটা কীভাবে হলো। আইসিসি ট্রফি জয়ের পরে আমরা ভোরের কাগজ থেকে 8 পৃষ্ঠার একটা বিশেষ সাপ্লিমেন্ট করব। তা আমি গেলাম সাবের ভাইয়ের একটা বড় ইন্টারভিউ করতে, মানে 97-এর কথা বলছেন, 97 আইসিসি ট্রফি জিতেছে বাংলাদেশ। ইন্টারভিউর এক পর্যায়ে উনি আমাকে বললেন যে আমাদের টার্গেট হলো 2000 সালের মধ্যে টেস্ট স্ট্যাটাস। তো আমি কিন্তু ভোরের কাগজ পত্রিকায় কাজ করি তখন, উনি কিন্তু ভোরের কাগজের মালিক, কিন্তু ওনার মধ্যে ওই প্রফেশনালিজমটা ছিল। কখনো রিলেশনটা, আমি ওনার একটা পত্রিকাতে কাজ করি, একজন সাংবাদিক, উনি মালিক, ব্যাপারটা এরকম ছিল না। আমি প্রফেশনাল সাংবাদিক, উনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, দ্যাট ওয়াজ দ্য রিলেশন বিটুইন আস। এবং উনি যখন এটা বলেছেন, ওই কারণেই আমি, যেহেতু আমি রিলেশনটা এই কারণে বললাম, আমি হেসে দিতে পেরেছি, আমি হেসেই ফেলেছি, মানে আমার এত অবাস্তব মনে হয়েছে বিষয়টা। তখন উনি বলেছেন, না আমি এটা মিন করছি, এবং আপনি যদি মনে করেন, ওয়ার্ল্ড কাপই খেলিনি না, ওয়ার্ল্ড কাপে আমরা কোয়ালিফাই করেছি মাত্র, এবং উনি আমাকে স্পেসিফিক বলেছেন আপনি যদি মনে করেন এটাকে হেডলাইন করতে পারেন, এবং দ্যাট ওয়াজ দ্য হেডলাইন, টার্গেট 2000 সালের মধ্যে টেস্ট স্ট্যাটাস। মানে যে কথাটা শুনে আমি হেসেছিলাম। এবং এরপরেও বাংলাদেশ যখন অ্যাপ্লাই করলো 99-এ, স্যার আসল ভাই এগুলো আরও ভালো বলতে পারবে, তো আমি কিন্তু খুব বেশি কনভিন্স ছিলাম না। আমি জানতাম বাংলাদেশে এই নাই সেই নেই, মানে একটা টেস্ট প্লেয়িং দেশের আদর্শ কাঠামোতে যা থাকা উচিত, যে এগুলো ক্রাইটেরিয়া যদি টিক চিহ্ন দিই আমি, অনেকগুলা ঘর ঠিক পড়ে না। তো তখন ওনাদের যুক্তিটা আমার পছন্দ হয়েছিল যে নেক্সট স্টেপে যদি আমাদের যেতে হয়, উই নিড ফান্ড, আমাদের টাকা পয়সা লাগবে। ক্রিকেটের জনপ্রিয়তা তখন প্রশ্নাতীতভাবে প্রমাণিত হয়ে গেছে। এইটার পেছনে যদি একটু যাই, দেখেন প্রথম জিনিসটাই মনে করি বড় একটা রোল প্লে করেছে 96-এর ওয়ার্ল্ড কাপের আগেই, যখন আইসিসি ডিসিশন নিল যে অ্যাসোসিয়েট মেম্বার থেকে 3টা দেশ ওয়ার্ল্ড কাপে খেলবে। তখন 94 আইসিসি ট্রফি হচ্ছে আমাদের সামনে। এর আগ পর্যন্ত জিম্বাবুয়ে তো ওদিন টেস্ট স্ট্যাটাস পেয়ে গেছে। এর আগ পর্যন্ত আইসিসি ট্রফি থেকে একটা দেশ যায়, এবং জিম্বাবুয়ের সঙ্গে আমাদের অনেক ডিফারেন্স, এবং জিম্বাবুয়েই যায়। তো জিম্বাবুয়ে তখন আউট, এবং 3টা দেশ খেলবে, বাংলাদেশ অবভিয়াস ক্যান্ডিডেট। সেই 94-এ বাংলাদেশ পারল না, পরে 97-এ মালয়েশিয়ায় ওই 20 টাইম মনে করি যে কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠে বপন করা হয়েছিল বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের 20টা। তো তারপরে যখন ওনাদের এই যুক্তিটা আমি নিজে একটু কনভিন্স ছিলাম না, কিন্তু পরে যখন এই কথাগুলো আমি চিন্তা করলাম যে আসলে তো এরপরই কি, বাংলাদেশে আবাহনী মডার্ন ম্যাচ হচ্ছে, বা ব্রাদার্স, বিমান, এই 4টা দলই তখন বড় ছিল, মেনলি ক্লাব ক্রিকেটই তো বাংলাদেশ। এবং আইসিসি শর্তের কারণে 99-এ লঙ্গার ভার্সন 4 দিনের ম্যাচ শুরু হলো, যেটা প্রথমবার জাতীয় লিগের মানে ফার্স্ট ক্লাস ম্যাচের স্বীকৃতি পায়নি। কিন্তু বাংলাদেশ আসল বাইরেও এর আগে লঙ্গার ভার্সন খেলেছে, 3 দিনের ম্যাচ হয়েছে, 2 দিনের ম্যাচ হয়েছে, ইভেন ঢাকার লিগে 2 দিনের ম্যাচও হয়েছে। কিন্তু এটা যখন হলো 97 ওই আইসিসি ট্রফি অ্যাকচুয়ালি ওইটার সঙ্গে মনে করতে পারেন এখন কি মিডিয়ার কাজ কি, মিডিয়া মানে আমার অংশটুকু আমি একটু আপনার ক্লারিফাই করে নেওয়া ভালো, কারণ ইদানিং আমি 2-1 জনকে বলতে শুনছি এটা যে ক্রিকেট যে যা না, এই যে আপনি হাইপ বললেন,
যা না তা করে আমি দেশের অনেক ক্ষতি করেছি। এতদিন যেটার জন্য কৃতিত্ব পেতাম, যে ক্রিকেট জনপ্রিয় করার পেছনে আমার হয়তো একটা রোল থাকলেও থাকতে পারে, একটা সাংবাদিক আর কতটুকুই কী করতে পারে আপনি ভালো জানেন, কিন্তু এখন হচ্ছে উল্টাটা বলা হচ্ছে। মানে আমি একটা কথা বলছি, কিছুদিন আগে প্রথম আলো থেকে একটা প্রোগ্রাম করেছিলাম আমি, তো সেইখানে আমার একটা খুব হার্শ শোনাবে কথাটা, কিন্তু আমি বলে ফেলতে চাই এটা। আমার কাছে টেস্ট স্ট্যাটাসটা মনে হয় যে বাংলাদেশ আসলে আমরা এটার মর্যাদাটা বুঝি নাই, এটা একটা কত বড় ব্যাপার। এবং হার্শ শোনাবে কোন কথাটা, আমার কাছে এটা বানরের গলায় মুক্তার হার বলে না একটা প্রবাদ, বানরকেও আমি ছোটো করছি না, মুক্তার হারকেওই করছি না, জিনিসটা বোঝাচ্ছে যে কারো কাছে একটা কিছু দিলেন আপনি যে আসলে ওটার মূল্য বোঝে না। তো এই কারণেই আপনার আজকে এই যে এই আক্ষেপের ছোট গল্প বলতে হচ্ছে, কতটা পথ পেরোলে বলতে হচ্ছে। এবং আমি এখানে আসার আগে মানে আশরাফুল ভাইয়ের একটা ইন্টারভিউ 2000 সালে, তখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়ে যাবে কনফার্ম, 99 অ্যাপ্লাই করেছে 2000 সালে জুন মাসে, এটা আনুষ্ঠানিকতা, কারণ আগের বারেই 5টা ফুল মেম্বার সাপোর্ট করেছে, 26 অ্যাসোসিয়েট মেম্বার তো ছিলই আমাদের সঙ্গে, বাকিদেরও আশরাফুল ভাই বাউ করে ফেলছেন। আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, মাঠের খেলা ডেফিনেটলি আইসিসি ট্রফিতে জেতাটা হেল্প করেছে, যে আমরা বাকিদের মধ্যে বেস্ট। যদিও কেনিয়ার সঙ্গে ইন্টারেস্টিংলি বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পায়, কেনিয়ার সঙ্গে এর আগের 7টা ম্যাচে কেনিয়া 6টা ম্যাচ জিতেছিল, শুধু ফাইনালটাই আমরা জিতেছিলাম হয়তো, আমার যতদূর মনে পড়ে। তো খেলার দিক দিয়ে কিন্তু কেনিয়া আমাদের চেয়ে গিয়েছিল হয়তো, কিন্তু বাংলাদেশের যে উন্মাদনাটা এবং ওনাদের যে ক্রিকেট কূটনীতিটা, দ্যাট প্লেড এ হিউজ রোল। এবং তখন উনি আমাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, ওইটা আমি তখন, ওইটা মনে আছে 2 পর্বে ছাপা হয়েছিল, এত বড় ইন্টারভিউ। আমি আসার আগে ইন্টারভিউটা একটা পর্ব আপনাকে পাঠিয়েছি অনুষ্ঠানের আগে, আসার আগে আমি পড়ছিলাম ওইটা, আপনিও নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন। ওই ইন্টারভিউতে কালকে আমি প্রথম আলোতে আবার ছেপে দেই, আপনার মনে হবে ঠিক তো, এই কাজগুলো তো ঠিক বলছে, এগুলো কথা আমার মনে হবে না যে 2000 সালে ইন্টারভিউ, মনে হবে যে আপনি এটা কিন্তু উনি 2000 সালে বলছেন আমাদের এই করতে হবে, যে কথাগুলো আমরা 2025-এ বলছি এই করতে হচ্ছে। একটাই পার্থক্য হবে, ওইখানে একটা প্রশ্ন আছে, কারণ 97-এ আইসিসি ট্রফি জেতার পরেই আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন, যে জিনিসটা বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত এবং এখন আমার শুনলে হাসি পায়, আমরা শুনি যে এটা মডেল করা হবে, এই করা হবে, ওই জায়গায় মিনি বিসিবি করা হবে, অমুক তারিখে এটা করা হবে, এটা একটা ফাইজলামের বিষয় হয়ে দাঁড়াইছে। এটা কিন্তু 97 আইসিসি ট্রফি জয়ের পরেই ওনাদের বোর্ডের একটা বড় ছিল, এবং হ্যাঁ সিদ্ধান্ত ছিল, এবং এটা করতে না পারার পিছনে আশরাফুল ভাই অকপটে বলেছিলেন এটা আমরা করতে পারছি না বিকজ অফ ফান্ড। কিন্তু এই একটা জায়গা ছাড়া ওনার ওই ইন্টারভিউর বাকি কথাগুলো যদি আমি আজকে রিপ্রোডিউস করে দিই, মানুষের মনে হবে যে এটা এই 2025 বছর বোধহয় আমরা ইন্টারভিউটা নিচ্ছি। আশরাফুল ভাই, আমি যে জায়গাটা সুব্রত অনেক দূর এগিয়ে নিয়েছেন কথাটা, বললেন যে 5টা নেশন আমাদেরকে সমর্থন দিয়ে দিয়েছে, মানে টেবিলের কূটনীতি তো ডেফিনেটলি আপনার যে ইতিবাচকভাবে ক্রিকেটকে কোথায় নেওয়া যায় দেখিয়েছেন, সেই কূটনীতি এখনও আছে। টেবিলের খেলায় এখন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন দাবিদার করতেই পারি, যা করতে পারি আর কি, বিভিন্নভাবে ঘুরায় ফিরায়, অসাধারণ। আমার মনে হয় এর আশপাশে আমাদের কেউ নেই, কিন্তু আমরা যতটুকু জানতাম যে ওই শেষ সময়ও কিন্তু ইংল্যান্ড রাজি ছিল না সম্ভবত আমাদের টেস্ট স্ট্যাটাসে। কি করলেন এই যে ইংল্যান্ড আমাদের কিন্তু ওই যে অরিজিনাল ভোটটায়, যেদিন আমরা ওই 1999-এ যখন আমরা ভোট চেয়েছিলাম তখনও ইংল্যান্ড ভোট দেয়নি। তারপরে আমার সাথে অনেক মানে আন্তরিকভাবে কথা হতো ওদের আর কি, তোরা বলছে দেখো উই ক্যানট, বিকজ আমাদের বোর্ড সেড দ্যাট না, দিস টু আর্লি। আমার যেটা মনে হয়েছিল যে ইট ইজ মোর দেন দেয়ার, যে বোর্ডের এসে ওদের একটা চিন্তা ভাবনা ছিল যে বাংলাদেশ যদি হয়ে যায় টেস্ট স্ট্যাটাস, তাহলে এশিয়ার পাওয়ারটা অনেক বেড়ে যাবে আর কি। তখন কিন্তু আমাদের বাংলাদেশ মানে এশিয়া আর ওয়ার্ল্ড পাওয়ারের সাথে আমাদের একটা টানা হিস্সা চলছিল আর কি। জাগমোহন ডালমিয়া সাহেব ছিলেন এখানে, সে আর কি হি ওয়ান্টেড দ্যাট যে এশিয়া শুড বি দ্য সেন্টার অফ ক্রিকেট, কারণ তোমরা এতদিন অস্ট্রেলিয়া ইংল্যান্ড করছো, আমরাই তো এখন প্রডিউস করতেছি সব কিছু, উই আর দি ওয়ান্স হু আর্ন মানি ফর ইউ অলসো। আমি একটা ছোট্ট কথা বলি, 1992 যখন অস্ট্রেলিয়াতে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, দ্যাট ওয়াজ দি ফার্স্ট টাইম দ্যাট দি ওয়ার্ল্ড কাপ কমিটি গট এ স্পন্সর, আপনার বেনসন এন্ড হেজেস। ওটাতে ওদের ইনকাম হয়েছিল $2 million। 1993-তে যখন 1992-এর কনফারেন্সে এসে ওরা বলে যে আমরা $2 million কামায় ফেলাইছি, দেখো আমাদের কত কৃতিত্ব আর কি, ফার্স্ট টাইম $2 million। 1997-এর ওয়ার্ল্ড কাপ ওয়াজ সোল্ড ফর 10 million pounds। 96-এর ওয়ার্ল্ড কাপ 10 million pounds। তো ওরা কোথায় 2 million দিয়ে লাফাচ্ছিল, এশিয়াতে ইন্ডিয়াতে করলো, ইন্ডিয়া শ্রীলঙ্কার পাকিস্তানে we got 10 million pounds just from one sponsor, just from the broadcasting rights।
আমরা ওয়ার্ল্ডটেল নিল ব্রডকাস্টিং রাইট, দে গেভ আস 10 মিলিয়ন পাউন্ডস। তারপরে তো অন্য আদার স্পন্সরশিপ তো আছেই, বিজ্ঞাপন আসলো পেপসি, নাথিং অফিশিয়াল অ্যাবাউট ইট, উইলস আসলো। ওইটা খুব ইন্টারেস্টিং ছিল, কারণ আমি তখন পাকিস্তানে ছিলাম। এটা ঘটনাটা ছিল যে পাকিস্তানে ওয়ার্ল্ড কাপের কথা বলছেন। আমি পাকিস্তানে, আমি কলকাতায় ওপেনিং সেরিমনি কভার করে পাকিস্তানে চলে গিয়েছিলাম। পাকিস্তানে একটু ট্রাভেলিং সহজ, লাহোর, করাচি, ফয়সালাবাদ কাছাকাছি, ইন্ডিয়াতে খুব ডিফিকাল্ট ছিল। পরে আবার আমি সেমিফাইনালে আমাদের অন্য একজন গিয়েছিল কলকাতায়। তো এটা ছিল পাকিস্তানে পেপসি জয়কার ছিল, আর কোক ফার্স্ট ওয়ার্ল্ড কাপ দিয়ে ঢুকলো। এখন সব জায়গায় কোক, মানে ক্রিকেট দিয়ে ঢুকলো। হ্যাঁ, ক্রিকেট দিয়ে ঢুকলো। এখন পেপসি তারা কিছু করতে হবে, দ্যাট ওয়াজ ভেরি ইনোভেটিভ, যে তারা করলো যে নাথিং অফিসিয়াল, কোক হচ্ছে অফিসিয়াল, কিন্তু আমরা কিন্তু আসল জিনিস। ইন্টারেস্টিং। মানে আপনি যেটা বলছিলেন যে টাকাটা আসা শুরু করলো, মানে আমাদের এই মার্কেটটা টাকাটা আসা শুরু করলো। এবং 2000-এ ফার্স্ট টাইম যেটা যে আইসিসি বান্ডিং অফ রাইটস করলো আর কি, ওইটা এগেন পুরো ইনিশিয়েটিভ ইজ অন মিস্টার জগমোহন ডালমিয়া। সে তখন প্রেসিডেন্ট ছিল। সে বললো লেট মি হ্যান্ডেল দ্য ফাইন্যান্সেস আর কি, আমি এমনভাবে ছাড়বো দ্যাট আইসিসি উইল বি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, অ্যান্ড ইট ডিড ইট। মানে সে আর একজন ছিল এহসান মানি সাহেব, হু ওয়াজ দি চেয়ারম্যান অফ দি ফাইন্যান্স কমিটি অফ আইসিসি। তারা দুজন মিলে মানে বুদ্ধি খাটিয়ে ডিড ইট, অ্যান্ড দে এত সুন্দরভাবে যে বান্ডিং অফ লাইফ করেছিল দ্যাট কন্টিনিউয়াসলি পয়সা আসতে থাকবে ফ্রম দি স্পন্সার্স পর এভরি ইয়ার, অ্যান্ড উই প্রমিস দেম 2টা ওয়ার্ল্ড কাপ, 3টা আইসিসি ট্রফি, এইভাবে আর কি। এখন তো অনেক বেশি হয়ে গেছে খেলা, এখন T20 আছে, উমেন্স ওয়ার্ল্ড কাপ আছে, সব কিছু মিলিয়ে এখন দ্য ফিগার ইজ হিউজ আর কি, অনেক হয়ে গেছে আর কি। বাট ইট স্টার্টেড ফ্রম দেয়ার, এগেইন ফ্রম এশিয়া, যে আমরা ওটাকে স্টার্ট করলাম আর কি, এশিয়া স্টার্ট করলো আর কি। সো তখন তাদের যুক্তি ছিল দ্যাট সিন্স এশিয়া ইজ ডুইং এভরিথিং, আমাদের পাওনা শুড বি মোর দেন ইয়ার্স। তো আমাদের যে এসিসি, যে আমরা যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে অর ফর এশিয়া, দ্য ডেভেলপমেন্ট ফান্ড অফ এশিয়া ওয়াজ ওই যে বান্ডলিং রাইটসের টপ 6% হয়ে যেত ফর ডেভেলপমেন্ট অফ ক্রিকেট ইন দ্য ওয়ার্ল্ড, টপ 6%। ধরো 100 মিলিয়ন হলো ইনকাম, 6 মিলিয়ন উইল বি ফর ডেভেলপমেন্ট অফ ক্রিকেট, বাকিটা অন্য খরচপাতি, অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ, এই খরচ, ওই খরচ, এভরিথিং মিলিয়ে ওই 6%-এর 3%, 50% অফ দ্যাট 6% ইজ টু কাম টু এশিয়া, অ্যান্ড দি রেস্ট 3% টু দ্য আদার 4 প্লেসেস। তো আমাদের অতটা একটা লিভারেজ ছিল আর কি তখন। এই যে টাকার কথা বলেন, আবার অর্থই তো অনেক সময় অনর্থের মূল হয়। সুব্রত, সেই টাকা তো সবাই পেয়ে, আমরা যে এখন বোধহয় ইনকাম 22 বা 23 মিলিয়ন ডলারের মতো আসে আমাদের একটা ব্যাংকে, তো 400 কোটি টাকার মতো আছে ফ্রম আইসিসি অনলি। তারপরে এসিসি আছে, তারপরে আমাদের লোকাল স্পন্সরস আছে। লোকাল যোগ করলে এমন কোন একটা অঙ্ক আসে না, সবকিছু মিলে লোকাল তোমার ওটা ব্রডকাস্টিং রাইটস, সবকিছু মিলে এমন কিছু না, খুবই সামান্য। সেটার কারণ হচ্ছে আমাদের ব্রডকাস্ট রাইটটাও ঠিকমতো বিক্রি হয় না, আমরা যতটুকু টিকে আছে, আমি এই জন্যই বলছি, যতটুকু আমাদের এই যে 1000 কোটি টাকা বলি ব্যাংকে আছে, আপনি যদি চিন্তা করেন মানে সব মিলে 55 বা 60 করোড় হবে না। আমি আসলে টাকার অংশটাতে যেতে চাই না এই কারণে যে একটা ক্রিকেট বোর্ডের গর্বের জায়গা কখনো এটা হতে পারে না যে আমাদের ব্যাংকে এত টাকার এফডি আছে। টাকাটা তো ক্রিকেটে, উনি যখন আপনাকে ইন্টারভিউ দিলেন 2000 সালে, তখন সমস্ত সমস্যার মূলেই ছিল কিন্তু টাকা। ডেফিনেটলি তখন টাকাটা দরকার। ক্লাব ক্রিকেটের সংকট তখন ছিল, কিন্তু আপনার কাছে তখন টাকা আছে। আপনি আমাকে বলেন অমিত, টাকা জিনিসটা কি? টাকা তো একটা কাগজ, সেটা ডলার হোক, পাউন্ড হোক, বা আপনি যে ফর্মেই হোক, টাকা দিয়ে নানা কিছু করা যায়, এই জন্য তো টাকার এত মহিমা। টাকাটা আপনি কিভাবে ইউজ করলেন, দ্যাটস দ্য মানে সিগনিফিকেন্স অফ টাকা। আমার কোটি কোটি টাকা আছে, কি আসে যায়, আমি ওইটা দিয়ে হয়তো একটা কিছু করতে পারি। তো ক্রিকেটের যে টাকাটা আসে, সেই টাকাটা আপনি ক্রিকেটের ইনভেস্ট করবেন। আর এই টাকা পয়সার কথা যেটা আশরাফুল ভাই কিছুটা বললেন যে শিফটটা, এটাও আমার খুব ঘটনাচক্র, আমি খুব লাকি মনে করি আশরাফুল ভাই। আমার ফার্স্ট টেস্ট ম্যাচটা 93 কলকাতায়, এই ভারত আর ইংল্যান্ড, আজহারউদ্দিনের সেই অন ট্রায়াল 182। এবং আশরাফুল ভাই সম্পর্কে একটু বলা দরকার যে আমি ধরেন সাংবাদিকদের মধ্যে আমার আগেও অনেক সাংবাদিক কাবার টাবার করেছেন, আমি একটু রেগুলারলি করা শুরু করলাম সময়। বাইরে গেলে ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ আস্কড, হাউ ইজ অ্যাশ? মানে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশকে চিনতো সৈয়দ আশরাফুল হককে, একজন সংগঠককে চিনতো। হ্যাঁ, কারণ উনি বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার বহু আগে থেকে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে উনি অর্গানাইজার হিসেবে পরিচিত ছিলেন। 93-তে এই কারণে বলছি, 93 ওইটা ইন্ডিয়ার ইতিহাসে ফার্স্ট টেস্ট ম্যাচ সিরিজ, যেটা দূরদর্শনের বাইরে TWR সঙ্গে চুক্তি করলেন জগমোহন ডালমিয়া, এবং এটা নিয়ে বিরাট গন্ডগোল হল। দূরদর্শন উল্টা টাকা দিতে হইতো,
মানে চেঞ্জটা এরকম ছিল, দূরদর্শন খেলা দেখাবে বলে তাদের টাকা দিতে হতো, যে কারণে হিরো কাপের গন্ডগোল কোর্টে গেল। পুরো কিন্তু গেম চেঞ্জার ওইখান থেকে শুরু হলো, এবং বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়াতে এটা একটা বড় রোল প্লে করেছে এই কারণে। কারণ জগমোহন ডালমি, আমরা এটা অনেক হাসাহাসি করেছি, গ্লোবালাইজেশনের একটা স্লোগান তুলেছিলেন উনি। এসিসি ট্রফিতে খেয়াল আছে, জাপানের একটা প্লেয়ার 2 হাতে বল করছিল, এখন যেটা কামিন্দু মেন্ডিস। তো জগুদা খুব ইমোশনাল লোক, এই যে দেখেন ক্রিকেটের বিশ্বায়ন হচ্ছে, মানে জাপানের একটা প্লেয়ার 2 হাতে বল করছে, মানে ক্রিকেটের বিশ্বায়ন হচ্ছে। তো ক্রিকেটে যদি বিশ্বায়ন হতে হয়, এবং ওনার একটা কোর্ট আমার খুব মনে আছে এখনও, উনি বলছিলেন এই যে 8-9টা দেশ আজকে খেলছে ধরেন টেস্ট ক্রিকেট, তখন 130 বছর ধরে 140 বছর ধরে হয়, তো এরপরে আরও আবার একটা দেশ যুগ হবে গিয়ে 60-70 বছর, এটা তো ছড়িয়ে দিতে হবে। তো সেইটা ছড়িয়ে দিতে গেলে নেক্সট একদম অবভিয়াস ক্যান্ডিডেট ছিল বাংলাদেশ, এবং এইখানেও আবার টাকার ব্যাপার আছে, যে কারণ হচ্ছে এটা একটা বড় বাজার, যেখানে অলরেডি দেখা যাচ্ছে যে এখানে মানুষ অলরেডি ক্রিকেটে বুঁদ হয়ে আছে। এখানে আসে বলবে যে এটা বললেন, ওইটাও আমি মনে করি ওই সময় আমি নিজেও খুব একটা ছিলাম না, যে মিনি ওয়ার্ল্ড কাপ করছি আমরা দর্শক, বাংলাদেশ ওটাতে কোনো পার্ট না, বা এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ইনফ্যাক্ট এশিয়া এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের যে খেলা ঢাকায় হলো, আমি প্রথম আলোতে একটা লেখা লিখেছিলাম, আসল ভাইদের নিশ্চয়ই তখন পছন্দ হয়নি, লিখছিলাম যে বিশ্বায়নের ম্যাচ ঢাকায় কেন। আমার পয়েন্টটা ছিল যে গ্লোবালাইজেশন যদি করতে চাও, তুমি কেনিয়া টেনে এসব জায়গায় যাও যেখানে ক্রিকেট ইজ স্ট্রাগলিং, মানে ম্যাচ পিপলের ইমাজিনেশন ক্যাচ করার ব্যাপারে। বাংলাদেশ তো ক্রিকেট অলরেডি এস্টাবলিশড এজ পপুলার স্পোর্ট, কিন্তু এই যে ওনারা করেছেন, এই যে মানে এখন অন্য অর্থে ব্যবহৃত হয় কথাটা মেটিকুলাসলি ডিজাইন্ড, আমি বলবো যে এটা মেটিকুলাসলি ডিজাইন বাই আশরাফুল হক এন্ড সাবির হোসেন চৌধুরী। এই যে একের পর এক এখন এগুলো হলো, তো হোল ওয়ার্ল্ডের দৃষ্টি ছিল ঢাকার দিকে, তারা দেখছে যে স্টেডিয়াম ভরা দর্শক, এটা মানে, এবং ওই যে মিনি ওয়ার্ল্ড কাপের কথা বললেন, এখন যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি, আমি পরের অনেকগুলো চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করেছি, আমি অনেকের মুখেই শুনেছি যে প্রবাবলি দ্যাট ওয়াজ দ্য বেস্ট এভার। On the first day, Zimbabwe were playing New Zealand. কোয়ালিফাইং ম্যাচ ছিল, কোয়ালিফাইং ম্যাচ, জিম্বাবুয়ে প্লেইং নিউজিল্যান্ড, পুরো স্টেডিয়াম ভর্তি। নিউজিল্যান্ডের প্লেয়াররা আমাকে বলে যে when we play টেস্ট ক্রিকেট, আমাদের দেশে আর ওয়ান ডে ক্রিকেট 20 জন লোক আসে খেলা দেখতে, আর তোমাদের দেশে we are playing Zimbabwe, বাংলাদেশ is not involved, the stadium is full. They were shocked. ক্রিকেট উন্মাদনা তখনও ছিল, যেটা বলছেন 25 বছর আগের স্মৃতি। আসলে সেই জায়গায় দাঁড়িয়ে 25 বছর পর যেখানে থাকার কথা ছিল, অবভিয়াসলি আমরা সেখানে নেই। মানে কষ্ট দেয় কতটুকু বা কী করা উচিত, আমরা একটু কথা বলতে, তার আগে ছোট্ট একটা বিরতি নেই সুব্রত, তারপর ফিরছি। অবশ্যই কথা বলছিলাম যে ছোট গল্পের কথা, বাংলাদেশের ক্রিকেটে কথা না রাখার গল্পের কথা, আরও কথা হবে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সুব্রতা, যে বিষয়টা নিয়ে আমরা যাওয়ার আগে বলছিলাম যে 25 বছর পর যে জায়গাটা থাকার কথা ছিল, নিশ্চিতভাবে আমরা সেই জায়গাটা নেই। মানে আপনাকে একজন সাংবাদিক হিসেবে যদি আপনি 25 বছরই তো দেখেছেন, মানে কেন নেই? ওই যে বললাম যে কাজগুলো করার কথা ছিল সেটা করা হয়নি। আমি খুব একটা আবার আশরাফুল ভাইয়ের ওই ইন্টারভিউ, আপনি একদম পয়েন্ট, আমি বলেছিলেন যে আমরা ক্রিকেটকে প্রচন্ড ভালোবাসি, আশরাফুল হক, সাবির হোসেন চৌধুরীর মতো এই সময় সংগঠকরা ভালোবাসত। ভালোবাসার চেয়ে কি, আমি অমিত, বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়াটা ছিল যত না আমাদের খেলোয়াড়ি সামর্থ্য, আমাদের টেস্ট কালচার, আমাদের টেস্ট ইনফ্রাস্ট্রাকচার, তার চেয়ে বেশি ছিল পটেনশিয়ালের উপরে, যে এই দেশটা ক্রিকেটের প্রবল জনপ্রিয়তা আছে, এই দেশটা ক্যান বি এলিভেটেড অ্যান্ড বিকাম এ টেস্ট নেশন। আমরা যখন টেস্ট নেশন বলি, এটা শুধুমাত্র কাগজে কলমে আইসিসি থেকে ছাড় পাওয়া না, টেস্ট নেশন বলতে বোঝায় এভরিথিং। এই যে আপনি শুরুর দিকে যেটা বলছিলেন, যেটা দর্শক, এটা সংগঠক, এটা দেশের ক্রিকেট স্ট্রাকচার। তো আশরাফুল ভাই ওই যে ইন্টারভিউটা আমি এই কারণে বারবার বলি কেন, যে আমি যে কথাই বলতে যাই বাংলাদেশের ক্রিকেট নিয়ে, আমার মনে হয় যে এটা আসলে বলছি কেন, মানে এই কথা তো আমি 2005-এ বলছি, 6-এ বলছি, 10-এ বলছি, 12-তে বলছি, কোনো লাভ হয় নাই তো। এবং ওইখানে একটা উনি কথা বলছিলেন যে আমাদের সুবিধাটা, বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পেল, যে আমাদের তো আমরা দেখতে পারি পৃথিবীতে যে কে কী করেছে, করে আমরা বেস্টটা নিতে পারি। এবং তখন উনি বলছিলেন যে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা আমরা জানি যে তারা দে ফেইল্ড, আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডকে ফলো করতে পারি হয়তো। ইন্টারেস্টিংলি আমি বলবো এখন প্রবাবলি হাই টাইম টু ফলো প্রবাবলি ইন্ডিয়া হোয়াট দে হ্যাভ ডান ইন লাস্ট 4 years, 5 years, 10 years, ফ্যান্টাস্টিক। ইন্ডিয়াতে আপনি তো অনেকবারই ওয়ার্ল্ড কাপে তো বোধহয় লাস্ট গেছেন। ইন্ডিয়ার ছোট ছোট সেন্টার এখন যে ইনফ্রাস্ট্রাকচার আছে, এবং ওদের যে ওভারঅল যে ক্রিকেট কাঠামোটা, এবং ওদের ফার্স্ট ক্লাস ক্রিকেটের যে কম্পিটিটিভনেস বলেন, বা ওইটাতে প্লেয়ারদের যে নিরাপত্তার আর্থিক নিরাপত্তার কথা বলেন, যে ক্রিকেটটা সত্যিকার অর্থেই তাদের ধ্যান জ্ঞান, ক্রিকেট ছাড়া তাদের কোনো ভাবার কিছু আমার কথাটা সেখানে ইন্ডিয়া পেরেছে, আমরা এখানে পারিনি। ইন্ডিয়াও কিন্তু পলিটিক্স আছে, ওদের বোর্ডও অনেক ধরনের কথাবার্তা আছে,
আমরাও এখানে ওদের সরকারকে ইভেন কি কোর্টকেও সেখানে হস্তক্ষেপ করতে দেখেছি। তা বাংলাদেশেও পলিটিক্স আছে ক্রিকেট বোর্ডে, থাকবে অথবা, তাহলে আমরা মিনিমাম আমাদের একটা বোর্ড, আমাদের ইনডোর পর্যন্ত নেই ফ্যাসিলিটিস। হ্যাঁ ওইটাই, বাংলাদেশে যখন ওই যে ফেসিলিটিস নিয়ে কথা বলে তখন বলে আমাদের বেশ ভালো ফেসিলিটিস আছে। মিরপুর নিয়ে কথা বলে, মিরপুর তো নন প্লেয়িং অনেক টেস্ট প্লেয়িং কান্ট্রি, রাস্তার কিনারে কিনারে আছে। আসলে কদিন আগে একটা ইন্টারভিউ বলেছেন যে ইউএইতে মনে হয় 63টা মাঠ আছে, প্রপার ক্রিকেট মাঠ। মানে আমি যখন বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে ওই যে ওইসব দেশে গিয়েছি, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড বা মালয়েশিয়া, ওমানের ইনডোর আমি দেখেছি এর থেকে 1000 গুণ ভালো হবে। কথাটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আপনি আসলেই মনে প্রাণে ক্রিকেটের উন্নতি চান কিনা, এটা নিয়ে আমার ঘোর সন্দেহ আছে। কথাটা কি কেমন লাগে না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদের কাজ হচ্ছে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, প্রসার করা, এই প্রশ্ন আমার মনে কেন আসছে? এটা এই কারণে আসছে যে তাদের কর্মকাণ্ডে আমি সেটার প্রতিফলন পাই না। যে ইন্ডিয়ার যে কথাটা বললেন, ইন্ডিয়ার আগেই অন্তত অনেক পলিটিক্স আসছে, বা আমাদের উপমহাদেশে তো আমরা উই লাভ পলিটিক্স। বাংলাদেশের ক্রিকেটের যে ক্লাব ডোমিনেশন, এটা একটা বড় ব্যাপার, এবং ইন্ডিয়াতে সেটা রিজিওনাল অনেক আগে থেকেই ছিল। ওদের কী হয়, ওদের যে মূল টাকাটা আসে, সৌরভ গাঙ্গুলির আমার সঙ্গে একটা ইন্টারভিউ বলেছেন, পরে অন্যান্য জায়গায় বলেছেন, আইপিএল নিয়ে কথা হচ্ছিল যে আইপিএল ক্রিকেটকে চেঞ্জ করে দিয়েছে, ওয়ার্ল্ড ক্রিকেটে তো চেঞ্জ করে দিয়েছে আইপিএল, ইন্ডিয়ান ক্রিকেট চেঞ্জ করে দিয়েছে কেন? বল না, আইপিএল আমাদের টাকা দেয়, কিন্তু ওই টাকাটা আমরা যেখানে ব্যবহার করি সেটা আসলে ইন্ডিয়ান ক্রিকেটকে চেঞ্জ করে দিয়েছে। তো আপনার যে ইন্ডিয়া যে টাকাটা আর্ন করছে, সেই টাকাগুলো প্রতিটা স্টেটের সেখানে চলে যাচ্ছে। They have their own team, they have their own coaching staff, they have their own selection committee. এগুলো তো রকেট সায়েন্স না, সারা পৃথিবীতেই তো এগুলো হয়েছে। আপনার সহজ কথা যে রাজশাহী, খুলনা, সিলেট, আপনি যে বিভাগের কথা বলছি, যেটা আমরা এই 97 থেকে আলোচনা হচ্ছে, এখানে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন হবে, যে মিনি বিসিবি নাম বলা হচ্ছে, ওইখানে একটা কমিটি থাকবে, তারা তাদের কোচিং স্টাফ অ্যাপয়েন্ট করবে, তাদের ওইখানে তারা তাদের ক্যাপ্টেন অ্যাপয়েন্ট করবে। একটা ছেলের স্বপ্ন থাকবে আমি প্রথমে রাজশাহী টিমে খেলবো। এখনো যে হচ্ছে এটা আবারও বলা হচ্ছে করা হবে, ইন্টারেস্টিংলি করা যে হয়েছে তার কিন্তু না, আমি এটাই তো বলছি যে আপনি যদি বলেন 25 বছর, এটা তো আরও আগে 97 আইসিসি ট্রফি জয়ের পর থেকে আলাপ হচ্ছে, 28 বছর ধরে এটা করেছে। আসলে তারা এটা করতে চায় না, এবং কেন করতে চায় না এটা খুব পরিষ্কার, লোকছাপা এত কৌশলে কথা বলার কোনো কারণ নেই। এটা হচ্ছে তাহলে ঢাকার ক্লাবগুলার এই যে পূর্বাংশিক ক্রিকেটকে কুক্ষিগত করে রেখেছে, এটা হাতছাড়া হয়ে যাবে। তারা বলে যে এরা নাকি টাকা চুরি করবে, তারা এই করবে সেই করবে, আর ঢাকার ক্রিকেট বোর্ডে সব একবারে সাধু সন্ত অন্য গ্রহের থেকে লোকজন এসে চালাচ্ছে। এটা তো তাদেরকে করতে করতেই শিখতে হবে। তারা তো অবশ্যই বিসিবির কাছে অ্যাকাউন্টেবল থাকবে, ওটা তো আর একটা স্বাধীন সার্বভৌম একটা সংস্থা হবে না, ওইটা ওইখানে থাকবে, তাদের কাজ করবে। কেউ বোর্ড পরিচালক, কোনো প্রেসিডেন্টকে মনে হয় যে তিনি এই বলয় থেকে বেরোতে পারবেন? এটা একটা সুযোগ ছিল, মানে জুলাই যদি আমরা জাতীয় জীবনে একটা বড় সুযোগ বলি, যে অনেক কিছু, যেহেতু সংস্কার শব্দটা তো এর আগে এত বছর এইভাবে আলোচিত হয়নি, সব ক্ষেত্রে আমরা সংস্কারের কথা শুনেছি। এবং ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে কী হয়েছে আমরা জানি, যে একটা গঠনতন্ত্র সংশোধন কমিটি হয়েছিল, এবং সেটা ঢাকার ক্লাবগুলো, এবং এটা ইন্টারেস্টিং, ঢাকার ক্লাবের কর্মকর্তারা আমার এই কথা শুনে আমাকে শত্রু ভাবতে পারেন, বা আমার সঙ্গে অনেকের এটা নিয়ে মনোমালিন্য হয়েছে। ভাই, ঢাকার ক্লাব ক্রিকেট কাভার করেই তো আমি উৎপ্রসন্ন হয়েছি, বা ঢাকার ক্লাব ক্রিকেটের জনপ্রিয়তাকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেয়েছে। এই কৃতজ্ঞতা কিন্তু সারা জীবন থাকবে, কিন্তু এই বাস্তবতাটাও বুঝতে হবে যে একটা টেস্ট প্লেয়িং দেশে ক্লাব ক্রিকেট কখনো সর্বোচ্চ স্তর হতে পারে না। হতো শ্রীলঙ্কা আপনি আপনার প্রাইমারি স্কুলের শিক্ষককে সম্মান করতে চান, তবে ইউনিভার্সিটিকে অস্বীকার, সেটাই। এবং শ্রীলঙ্কায় আসছে, কারণ শ্রীলঙ্কার ফার্স্ট ক্লাস ক্রিকেটটাই ক্লাব ভিত্তিক। আমরা আশাফুল ভাইকে আসতে চাই। আশাফুল ভাই, এই যে এখন যিনি সভাপতি আছেন আমিনুল ইসলাম বুলবুল আছেন, আমরা যতটুকু জানি, বাইরে শোনা যায় আপনার সাথে তার অনেক ভালো সম্পর্ক, আপনি অনেক পরামর্শ দেন, বা আজকের এই বুলবুল হওয়ার পেছনে আপনার অনেক অবদান আছে। তিনি তো এখন দায়িত্বে আছেন, আপনার কাছে কি পরামর্শ নিচ্ছেন তিনি? দায়িত্ব নেওয়ার পরে আমার সাথে আর যোগাযোগ হয়নি, না দায়িত্ব নেওয়ার পরে আর পরামর্শ লাগবে না, আর পরামর্শ যোগাযোগ হয়নি। দায়িত্ব নেওয়ার আগে হয়েছিল। আমি খুব নিজেকে একটা আমি গর্বিত মনে করেছি যে ও যে হি ইজ গোইং টু বিকাম দ্য প্রেসিডেন্ট অফ দি বোর্ড। প্রেসিডেন্ট হওয়ার আগে হি কেম টু মাই হাউস, হি হাগড মি, আমাকে হাগ করে বলেছে যে আমি যাচ্ছি এখন প্রেসিডেন্ট হতে, আপনি আমার জন্য সবসময় দোয়া করবেন, অ্যান্ড অল দ্যাট, which it moved me, you know, আমার অনেক ভালো লেগেছিল তখন। বাট ও দায়িত্ব নেওয়ার পরে আর কোনো যোগাযোগ হয়নি, হয়তো হয়নি বিকজ হি ইজ অনেক ব্যস্ত, অবভিয়াসলি ব্যস্ত। ও অস্ট্রেলিয়া চলে গেছিলো, অস্ট্রেলিয়া থেকে এসছে, আবার এসে অনেক নানান ব্যাপারে ইনভলভ হয়ে গেছে। সেখানে 25 বছর অনুষ্ঠানেও তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে সৈয়দ আশরাফুল হক, সাবের হোসেন চৌধুরীকে কেন ডাকা হয়নি। তিনি বলেছেন তারা ডাকলে অনেককে হবে। তারপরে জিজ্ঞেস করা হয়েছিল ঠিক আছে ডাকা হয়নি, অন্তত তাদের নাম উচ্চারণ করা যেত কৃতজ্ঞতার জন্য, মানে সেটাও হয়নি।
সেটা হয়নি, হয়তো অন্য কোনো কারণও থাকতে পারে, হয়তো কোনো রাজনৈতিক কারণও আছে এর ভিতরে। বেসিক্যালি বিকজ সাবের ওয়াজ অ্যান আওয়ামী লীগের লোক, মন্ত্রী ছিল। বাট ও যখন একটা ক্রিকেট সংগঠক ছিল, ওয়াজ ইনভলভ উইথ ক্রিকেট, তখন কিন্তু ও একটা সাধারণ একটা এমপি ছিল। ওর আগে কিন্তু তাও এমপিও ছিল না। যাই হোক, এটা তো আগের কথা। তার মানে কি সাকিব আল হাসানের রেকর্ড আমি বলবো না, ক্রিকেটের রিপোর্টে সাকিব আল হাসান ওই ম্যাচে 7 উইকেট পেয়েছিলেন? না বললে কিছু করা যাবে না। বাট আমি মনে করি যে হয়তো আমাদেরকে একটা, ধরেন এটা 25 বছর সেলিব্রেশন হয়েছে অফ দি টেস্ট স্ট্যাটাস, নট অফ আওয়ার টেস্ট ম্যাচ কিন্তু হয়েছে নভেম্বর মাসে। যদি 25 বছরের ম্যাচ হয়, ফার্স্ট টেস্ট খেলা হয় নভেম্বর মাসে, ইউ কল অল দি প্লেয়ার্স। 26 তারিখ যদি মনে করতে হয়, সৈয়দ আশরাফুল হক এবং সাইবার হোসেন চৌধুরীকে মনে করতে হবে। ঠিক, একদম ঠিক। করবে না আই ডোন্ট নো, বাট মানে আমরা জড়িত ছিলাম আর কি ব্যাপারটা। শোনা যায় আপনি জড়িত ছিলেন বলে শোনা যায়, এখন এরকম অবস্থা হয়ে গেছে নাকি? না, আপনি মানে বুলবুল ভাই, আমি তাকে রেসপেক্ট দিতে চেষ্টা করছেন অনেক রকম, মানে যে মানুষটা। আচ্ছা, আমাকে অমিত বলেন তো চেষ্টাটা কি? আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশে ক্রিকেট বোধহয় খুব অজনপ্রিয় একটা খেলা, উনি জনপ্রিয় করার জন্য খুব চেষ্টা করছেন। বিভিন্ন জায়গায় গিয়ে বাচ্চাদের সঙ্গে মিট করছেন, প্যারেন্টসদের ডেকে একটু কেমনে করতে হবে শোনাচ্ছেন, বা নিজে একটু ব্যাট বল করছেন। এটা কোথায় করতে হয়? যেখানে ক্রিকেট জনপ্রিয় না। আপনার এসব গিমিকের দরকার নেই। আপনার কাজ হচ্ছে সারা দেশে 25 বছর হয়েছে তো, আপনি ঠিক করেন দেশে আমি 25টা ক্রিকেট সেন্টার করব। 25টা তো আমি বড় স্বপ্ন দেখতেছি, 6টা 10টা প্রপার ক্রিকেট ফ্যাসিলিটি। আমার জানা নেই, আপনি সুব্রত আপনি আরো ভালো জানবেন, 25টা সেন্টারের জন্য সম্ভবত বরাদ্দ কি দিয়ে দিয়েছেন? কমিটি হয়েছে? নতুন করে কমিটি যদি হয়ে যেত, যে বিল্ডিংটা আছে সেখানে কি কাজকর্ম শুরু হয়েছে? নতুন টার্ফ আনার ব্যবস্থা করা হয়েছে? মানে কোনো একটা বরাদ্দ নতুন? আমি তো ক্রিকেট, তুমি যে বললে নতুন টার্ফ হওয়ার, একটা ভালো জিনিস হয়েছে যে উপদেষ্টা সাহেব বলেছেন যে 100টা ফেলে 100 জায়গায় দেবে। এইটা আমার ওই বলে দিল, উনি আমাকে বলেছিলেন যে স্কুল আমাদের অন্তত জেলা স্কুলগুলোতে মাঠ আছে সারা দেশে, মাঠের সংকট বলি, ওইখানে এক্সট্রাটা বসিয়ে দাও, মেনটেন্যান্সের ব্যাপার থাকবে না। একবার যখন ব্যাটের মধ্যে বলের আওয়াজটা পাবে, আনন্দটা পাবে, অটোমেটিক্যালি লোকজন খেলতে। বহু আগে বলে আমরা আসলে অনেকেই বলেন যে আপনি আসলে দায়িত্ব না নিলে সমাধান করা সম্ভব নয়। আপনার ময়লার রাস্তা দিন যদি না হাঁটেন, ময়লা পরিষ্কার করে তো হাঁটতে হবে। তা আশাফুল, আপনি কখনো ভাবেন যে আপনি দায়িত্ব নেবেন কখনো বিসিবি সভাপতি হিসেবে? আমার দায়িত্ব নেওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমি বলি যে এখনকার দায়িত্ব পেতে হলে দায়িত্বটা পেতে হলে I have to be first, either it has to be the government backing me 100% or a major political party backing me. दोनोंखाने I lack my entry point আর কি। Neither the government will help me to come to that position, nor will any political party, because I am not a political man. আমি কোনো political party করিনি, করবও না। করেছি, হ্যাঁ, ইউনিভার্সিটি থাকতে করেছি এফসু, তখন আমি তৎকালীন ইস্ট পাকিস্তানের সময় ইস্ট পাকিস্তান স্টুডেন্টস ইউনিয়ন, বিকজ তখন একটা ইন 66, 67, 68, 69, 70 পর্যন্ত একটা ছিল, একটা যে ইট ওয়াজ ফ্যাশনেবল টু বি এ লেফটিস্ট আর কি, বুঝলে, টু বি বামপন্থী আর কি। তখন বামপন্থী হলে আর কি নিজেকে মনে করতাম অনেক বড়। মানে আপনারা ইলেকশন করতে চাচ্ছেন না? ইলেকশন করতে চাচ্ছি না তা না, ইলেকশন করতে পারবো না, কারণ আমার কাছে আই ডোন্ট হ্যাভ দি ফাইন্যান্সেস টু বাই মাই কাউন্সিলরশিপ, অ্যান্ড কাউন্সিলরশিপ যদি কিনতেও পারি আমার মনে হয় না আমার কাছে অত টাকা আছে। এবং যদি কেউ যদি দয়া করে আমাকে দেয় যে আশাফুল ভাই, ইউ বিকাম দ্য কাউন্সিলর অফ মাই ক্লাব, বিকজ আই ফিল গুড ইফ ইউ বিকাম দ্য কাউন্সিলর, তারপরে আই ক্যানট ভোটে কোনো সময় জিততে পারবো না উইদাউট দি ব্যাকিং আইদার অফ দি গভর্নমেন্ট or of a major political party. ঠিক আছে, আপনার কথা ধরলাম আপনি পাচ্ছেন। সুব্রতা, আপনি ধরে নিলাম আমি ইলেকশন করব না, আপনাকে আমি ইলেকশন করতে পারেন, আপনাকে ধরে নিলাম আপনি বিসিবি সভাপতি করে দিলাম কালকে। যেভাবে পরিবর্তন হচ্ছে হয়েও যেতে পারে সুব্র, কালকে দেখা গেল। হওয়ার পর আপনি টিকে থাকতে পারবেন সুব্রতা? আপনি যে স্বপ্ন দেখেন ক্লাব ক্রিকেটের দূরত্ব কমানো, গঠনতন্ত্র পরিবর্তন করা, কাঠামোগত পরিবর্তন করা, ক্রিকেট নিয়ে ভাবা, আপনি পারবেন এটা টিকে থাকতে? খুব কঠিন, কিন্তু এখন আমাদের যে কনস্টিটিউশন আছে ওইখানে কিন্তু প্রেসিডেন্টকে অনেক ক্ষমতা দেওয়া আছে, এবং এটা হচ্ছে যে আপনি যদি সত্যিকার অর্থেই করতে চান, এবং এটা এমন না যে আমরা বারবার যে ক্লাব ক্রিকেট বলছি এমন না, কিন্তু যে ক্লাব ক্রিকেটকে বাংলাদেশ ক্রিকেট আমরা প্রতিপক্ষ বানিয়ে ফেলছি।
ক্লাব ক্রিকেটে যারা কর্মকর্তা তাদেরও নিশ্চয়ই ক্রিকেটে অবদান আছে। যদি আমি গত অনেক বছর ধরে চিন্তা করলে ক্রিকেটাররা বেশ কিছু টাকা পান এখানে, এছাড়া খুব বড় অবদান দেখি না, কারণ ক্লাবগুলোর প্রপার প্র্যাকটিস ফ্যাসিলিটিস নাই। আমি যেটা ক্লাব কালচারই নেই এখানে। মানে আপনার তো একটা ক্লাবের তো তাদের তো নিজেদের একটা মাঠ থাকবে, নিজেদের একটা প্র্যাকটিসের জায়গা থাকবে, এবং সেই ক্লাবগুলো শুধুমাত্র ওয়ানডে খেলে। ক্লাবগুলোও চাইলে নিজেদেরকে ট্রান্সফর্ম করতে পারতো, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে এই যে সভাপতির ব্যস্ততা, এই ডিরেক্টরদের ব্যস্ততা, এটা নিয়ে আমার সারা জীবন মনে একটা প্রশ্ন জাগে। এত ব্যস্ত হওয়ার তো কোনো দরকার নাই। আপনার ক্রিকেট বোর্ডের বোর্ড অফ ডিরেক্টরস এটা কেন 23 জন 26 জন হবে, এটা নিয়েও আমার বড় প্রশ্ন আছে। আপনি বলতে পারেন সব কিছু নিয়ে আপনার প্রশ্ন, হ্যাঁ আমার একটু বেশি প্রশ্ন মনে, এত ডিরেক্টর লাগবে কেন? আপনার 12, 13, 15 জনের একজন বোর্ড অফ ডিরেক্টরস হবে। দে উইল ফর্মুলেট দ্য পলিসি দ্যাট উইল ইমপ্লিমেন্টেড বাই প্রফেশনাল পিপল। আপনি যে এত হাজার হাজার কোটি টাকার বা 900 কোটি, আমি হাজার হাজার বলে ফেলতেছি, এই টাকাটা কেন? আপনি ওইখানে প্রফেশনাল লোক দিবেন যারা ওই পলিসি করবে, ওনারা মাঝে মধ্যে এসে মনিটর করবেন, কারণ এগুলো তো অনারারির জব। আমি যদি এই প্রশ্নটা তুলি, আপনি একটা অনারারি জবে আপনি দিন রাত ক্রিকেট বোর্ডে যদি পড়ে থাকেন, আমার তো খুব সন্দেহ লাগবে ভাই যে আপনার এত সময় কেন। একটা হতে পারে হ্যাঁ আপনি বিশাল অনেক টাকার মালিক, আপনার জীবনে চাওয়া পাওয়া সব শেষ, আপনি দেশের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছেন। এর বাইরে তো আমি বোর্ড অফ ডিরেক্টর অনেকে তো 25-30 বছর পর্যন্ত বিলিয়ে দিচ্ছেন। আমরা একটা বিরতি নিই সুব্রতদা, তার আগে এখানে এই জায়গায় আসবো। দর্শক কথা বলছিলেন বাংলাদেশের ছোট গল্পের কথা। বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের গণমাধ্যম, দর্শক আর ক্রিকেট মিলে এই ক্রিকেট সংস্কৃতি তৈরি হয়েছে কিনা আমরা একটু কথা বলবো বিরতির পরে। বোর্ড প্রেসিডেন্ট হলে উৎপল শুভ্র কি করতেন? প্রথমে আসল ভাই অ্যাডভাইজার নিয়োগ দিতাম। অ্যাডভাইজার যদি এটা আমার বলাটা হচ্ছে দৃষ্টতা, কনস্টিটিউশন ভঙ্গ হয়ে যেত। এটা খুবই না, অ্যাডভাইজার তো প্রচুর নিয়োগ হচ্ছে দেখছি, চাইলে করা যায়, 5 জন পর্যন্ত করা যায়। এবং ওই আমাদের কনস্টিটিউশনের যে ক্রাইটেরিয়া আছে সেটা মেনে আশরাফুল হক ওইখানে মানে খুব সসম্মানে থাকেন। বরং ইদানিং যেগুলো হয়েছে এগুলো কোনো আপনার গঠনতন্ত্রর সঙ্গে মানানসই না। আমি যেটা করতাম বলতে, আমি তো বোর্ড প্রেসিডেন্ট কিন্তু হবো না, বা আমার হওয়ার ইচ্ছাও না, এটা আমার কাজও না, আমি সাংবাদিকতাই কাজ। কিন্তু আমি বোর্ড প্রেসিডেন্টের কাজ খুব সহজ মনে করি, যেটা বললাম এই যে 20 বছর 23 বছর আগে আমরা যে কথাগুলো বলেছি সেগুলো করলেই হয়। আপনার সহজ কথা হচ্ছে আপনাকে আঞ্চলিক ক্রিকেটাইজেশন করতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা এখন ঢাকা ক্রিকেট বোর্ড হয়ে আছে, এটাকে সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হতে হবে। এবং খুব সহজ, সেটা বলছে, হ্যাঁ মুখে বলার তো দরকার নেই, তুমি একটা কাজ দেখা। আমি বলল যদি আপনি টুয়ার্ড, ইভেন ফারুক এর আগে ছিল, ফারুককেও কিন্তু বিপিএল, হ্যাঁ ঠিক আছে, ওনার ঘাড়ের উপরে বিপিএল আসছিল, সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশনের কোয়ালিফায়ার লিগ ছিল, হ্যাঁ এখন তো কোনো খেলা নেই, কিন্তু একটা প্ল্যান তো করা যায়। সব প্ল্যান তো আপনার করতে হবে না, আপনি তো একটা কমিটি করে দিতে পারেন যে তুমি এই জিনিসটা করো। আমরা কি শুনেছি যে আঞ্চলিক ক্রিকেটাইজেশন হচ্ছে? আমরা কি শুনেছি যে জাতীয় আমরা নতুন একটা কিছু কমিটি আজমন আছে এখন সভাপতি? হ্যাঁ, আপনি বিভাগীয় ক্রিকেটাইজেশন করবেন, ওই বিভাগের জেলাগুলো ওই বিভাগের আন্ডারে থাকবে, ওই জেলাগুলোতে লিগ হচ্ছে কি হচ্ছে না ওই বিভাগ এটার খোঁজখবর রাখবে। ক্রিকেট বোর্ড ওই বিভাগকে বলবে তোমার বিভাগের এই অবস্থা কেন, এবং ওই বিভাগে লিগ হওয়া, ওইখানে রেগুলার ক্রিকেট হওয়া, অন্যান্য সব ক্রাইটেরিয়া সে ফুলফিল করছে কিনা এর উপরে নির্ভর করবে সে ক্রিকেট বোর্ডের মেম্বার কিনা। কাউন্সিলর যে কথাটা আমরা বলি, কাউন্সিলররা কিন্তু অল আর মেম্বার্স অফ ক্রিকেট বোর্ড। কাউন্সিলর শব্দটা কিন্তু অন্য দেশে ব্যবহৃত হয় না, তারা কিন্তু সব বোর্ড মেম্বার, তারা সিলেক্ট করতেছে বোর্ড অফ ডিরেক্টরস। মানে যেভাবে আসলে আকরাম খান যে অবদান চট্টগ্রামে রাখছেন, বিশাল যে অবদান তার, সেই জন্যই তো চট্টগ্রাম থেকে তিনি আসলে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আসার পরে তিনি চট্টগ্রামের ক্রিকেটের জন্য কি করেছেন করেছেন বলেই তো পরপর কাউন্সিল হিসেবে আছে। আমরা আশরাফুল হকের কাছে আসি। আসলে ভাই যেটা বলছিলেন যে আমরা যে ক্রিকেট সংস্কৃতিটা করে ওটা খুব গুরুত্বপূর্ণ, সেটা প্রসেস ঠিক রাখা। আমরা জানি শান্ত আজকে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন টেস্টে, ফারুক আহমেদ বোর্ড থেকে চলে গেছেন, তিনি একজন সাবেক ক্যাপ্টেন ছিলেন। আপনি তো দূর থেকে দেখেন, এই ফারুক আহমেদের চলে যাওয়া আপনার কাছে আসলে কি মনে হয়েছে প্রসেসটা, তিনি কেমন লোক ছিলেন সেই আলোচনা? খুব সিম্পল কথা একটা বলি, ওকে নিয়ে যা করা হয়েছে, ক্রিকেটে একটা টার্ম আছে, ইট ইজ নট ক্রিকেট। এটা কিন্তু দ্য টার্ম ইট ইজ নট ক্রিকেট মিনস এ লট অফ থিংস। কারণ ক্রিকেটটা আমরা মনে করি ইজ এ জেন্টলম্যানস গেম, ভদ্রলোকরা খেলে। ব্যবহার ইন ক্রিকেট ইজ যা ভিতরে অন দ্য ফিল্ড, আউটসাইড অলসো। এখন ওটা ভিতরের ফিল্ডটা অনেক চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ স্লেজিং অ্যান্ড অল দ্যাট, বাট বাইরে কিন্তু ঠিকই আছে। এই যে প্রসেসটা, যে দ্য প্রসেস, আমি অন্য জানছি না, দ্য প্রসেস ওয়াজ, আই থিঙ্ক, আমার মতে মনে হয় ওয়াজ রং। এখন ফারুক আহমেদ একটা আমাদের গর্বের একটা লোক, বিকজ he was captain of the national team, he was selector, এবং আমি ওকে সবচেয়ে বড় ক্রেডিট দেই, he is the only person who resigned from a responsible position because of
মতের ই হয় নাই, মিল হয় নাই দেখে। হি ওয়াজ দ্য চিফ সিলেক্টর অ্যান্ড হি রিজাইন। বাংলাদেশকে কাউকে কোনো জায়গা থেকে যে রিজাইন দেয় এটা আপনি শুনেছেন? হ্যাঁ, শোনেননি তো। হি ইজ দ্য ওয়ান হু রিজাইন। তার মানে হি হ্যাজ প্রিন্সিপালস। সেই সংস্কৃতি তৈরি করেছে বলে শান্ত বোধহয় সেই সংস্কৃতি। আপনি তো আজকে খুবই ফর্মে আছেন মনে হচ্ছে। ফারুকেরটা যে উনি যেটা বললেন যে ফারুককে তো ডেকে এনে বসানো হয়েছে। আমি তার একটু পেছনে যাই, আবার দেখেন ফারুককে যেভাবে বসানো হয়েছিল ওইটার জন্য কিন্তু যাদেরকে সরানো হয়েছিল, যেমন আহমেদ সাজ্জাদুল ববি, তার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু বাংলাদেশে যদি আমি ক্রিকেট কালচার বলি, ভদ্রতা বলি, ক্রিকেটের যে বোধ এবং টেস্ট স্ট্যাটাস পাওয়ার সময় ওনারও একটা খুব অ্যাক্টিভ ছিল। ওনাকে এবং আরেকজন দুজনেই তো সরানো হলো যে ওনারা এনএসসির অ্যাপয়েন্টেড। যে কার্ড খেলে ওনাদের সরিয়ে ফারুককে বসানো হয়েছিল, একই কার্ড খেলে ফারুককে সরানো হয়েছে। এবং এটা যদি হতো যে ফারুক এটা লবিং করে তাদেরকে ধরে ওখানে এসেছেন, এটা একটা ব্যাপার ছিল। ফারুককে কিন্তু ডেকে এনে বসানো হয়েছিল। ফারুক তো বোর্ড প্রেসিডেন্ট হবে এটা সে তার ইয়েতেও ছিল না, চিন্তাতেও ছিল না। আর পদত্যাগের ব্যাপারে আরেকটু ছোটো যদি ইনফরমেশন দর্শকের ইন্টারেস্টিং লাগতে পারে, বাংলাদেশের ক্রিকেটে আরেকটা পদত্যাগের ঘটনা আছে। সেটা হচ্ছে 98-এ কমনওয়েলথ গেমসে বাংলাদেশ খুব খারাপ ছিল। কমনওয়েলথ গেমসে ফার্স্ট টাইম ক্রিকেট ইনক্লুড হয়েছিল। গাজী আশরাফ হোসেন লিপু তখন দলের ম্যানেজার, তিনি এয়ারপোর্টে নেমে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। মানে লিপু এবং ফারুক এই দুইটাই বড় ঘটনা। এবং ফারুকের যেটা উনি বললেন খুবই সিম্বলিক, আমি বলবো একটা মানুষকে বুঝতে। কারণ আমাদের এইখানে এই যে শান্তর ক্ষেত্রে এটা আমি বলি, শান্ত আমি মনে করি একটা এখন বলতে পারে সিরিজের মাঝখানে করে চমুক করেছে তমুক করেছে। তুমি সিরিজের একদিন দুই দিন আগে একজনকে ডেকে বলতে পারো তুমি আর ওয়ানডে ক্যাপ্টেন নাই, আর তার কাছ থেকে তুমি রেসপন্সিবিলিটি আশা করবা যে তুমি সিরিজ শেষ হওয়ার পরে এসে কথাবার্তা বলে। ওই ছেলেটার আত্মসম্মান নাই, সে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন না, এবং তাকেও তো একই কথা, তাকে তো সে তো ক্যাপ্টেন জোর করে হয় নাই। এবং আমি নিজে পার্সোনালি জানি, শান্তর একটা বড় ইন্টারভিউ করেছিলাম, অনেক কিছু আমি লিখি নাই, কারণ উনি বলছেন দাদা এগুলো আমি করতে চাই, এগুলো আগেই পাবলিক করতে চাই না। ওর জেনুইনলি বাংলাদেশ ক্রিকেটকে টেক ফরওয়ার্ড করার জন্য, এটা শুধুমাত্র ন্যাশনাল টিম দিয়ে তো আর ক্রিকেট ফরওয়ার্ড করা যায় না, যে আলোচনা করে করছি। ন্যাশনাল টিম হচ্ছে সারা দেশের ক্রিকেটের একটা কালমিনেশন। এটা তো আলাদাভাবে তো আমেরিকা ওয়ার্ল্ডের বেস্ট টিম হয়ে যেত, ওদের সবচেয়ে বেশি টাকা ন্যাশনাল টিম দিয়ে এই করে যেত। কিন্তু শান্ত ড্রেসিং রুম কালচার থেকে শুরু করে এই নিচের দিকের পাইপলাইনে প্লেয়ারগুলো কী আছে, বা ওইখানে এই টিমের সাথে যে সংযোগ, হাই পারফরমেন্স, যেগুলো আসলে ক্যাপ্টেনের কাজ না, কিন্তু আমাদের দেশ বলে চিন্তার মধ্যে এই জিনিসগুলো অনেক ছিল। এবং আমার কাছে রিয়েলি মনে হয়েছিল যে হি ওয়াজ দ্য ম্যান টু টেক বাংলাদেশ টিম এ বিট ফরওয়ার্ড। মানে একা তো আর এটা তো অনেক কিছু করা যাবে না, এবং সিমন্সের সঙ্গে তার এটা অনেক কথাবার্তা হয়েছে। আমি বলবো এটা, কারণ শান্ত আমি জানি এই কথাটা খুব পপুলার না। আপনাকে এই প্রশ্নটা একদম শেষ, 1 মিনিট টাইম আছে, যে নাজমুল আবেদিন ফাহিমের আন্ডারে তাকে আসলে রিজাইন করতে হলো, তিনি যেও তাকে আটকাতে পারেন। সেই নাজমুল আবেদিন ফাহিম সব থেকে বড় কথা বলতেন প্রসেস ঠিক করা, তিনি কি পারলেন প্রসেস ঠিক করতে? এটা বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমি বলবো, কারণ ফাহিম ভাই যখন বোর্ডের বাইরে ছিলেন, মানে ইট ওয়াজ কি বলবো, প্লেজার টু টক উইথ হিম। মানে অলওয়েজ, মানে যেটা ক্রিকেটে যেটা হয়, উনি যেটা বললেন, ইট ইজ নট ক্রিকেট, কিন্তু শুধু ক্রিকেটে সীমাবদ্ধ না, আপনি বাইরের অন্য একটা ঘটনাতেও আমরা এটা ব্যবহার করি, কারণ এটা একটা শুদ্ধতার প্রতীক। একদম শেষ করতে হচ্ছে সুব্রতা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একদম শেষ মিনিটে আছি। সুব্রতার কথা থেকে একটা পরিষ্কার, ফাহিম স্যারও যেও পারেন না, তিনিও ব্যর্থ হচ্ছেন, ফারুক আহমেদ পারেননি, বুলবুল আমিন ইসলাম বুলবুল তো আপনার সাথে কথা বলা বন্ধ করেছে, যোগাযোগ নাই এখন আর। যে যায় লঙ্কায়, মানে ব্যাপারটা এরকম হয়ে গেল নাকি, বা আপনার শেষ কথাটা কি বলবেন? একদম লাস্ট মিনিটে আছেন, মানে যেই যাচ্ছে সেই ব্যর্থ হচ্ছে, যে লঙ্কায় সেই হয় রাবণ। সেই হয় রাবণ। হয়তো তারা হঠাৎ করে ব্যস্ত হয়ে যায়, রেসপন্সিবিলিটি হলো তারা নিতে পারছেন না আর কি। বাট আমার মনে হয় যারা গিয়েছিল এইসব পদে, দে আর অল এক্সপিরিয়েন্স পিপল, তো ওদের তো কিছু হলেও সাম পারফরমেন্স হ্যাজ টু বি ডান, এটা যেটা আমি মনে করি, বিকজ দে আর অল ট্যালেন্টেড পিপল যারা গিয়েছিল আর কি। সো ওদের কোনো আউটপুট হয়নি এখন পর্যন্ত, বাট হয়তো হবে। আমরা একদম শেষ জায়গায় 30 সেকেন্ডে যোগ করি। আরেকটা হলো কি, যে আশরাফুল ভাইদের সময় থেকেই ওই যে প্লেয়ারদের সম্পৃক্ত করার আলোচনা খুব পপুলার এটা। তো আমি একটা জিনিস খুব পরিষ্কার বলতে চাই, যে মানে বড় ক্রিকেটার মানে কিন্তু বড় অ্যাডমিনিস্ট্রেটর না। জগমোহন ডালমিয়া খুব বড় ক্রিকেটার ছিলেন না, হতে পারে আমরা একই সঙ্গে খুব বড় প্লেয়ার ছিলেন, ডেফিনেটলি এটা হেল্প করবে। একটা টেস্ট প্লেয়ার যখন ওটা দায়িত্ব নেবে, সে জানে ওটা যারা হেল্প করে। কিন্তু আমাদের দেশে কিন্তু এত পৃথিবীর কোনো ক্রিকেট বোর্ডে মনে হয় জাতীয় দলের সাবেক 3 জন অধিনায়ক থাকেন নাই। আমাদের এগুলো অনেক, আমাদের বাংলাদেশের ক্রিকেট ভেরি ইন্টারেস্টিং, ফানি,
মানে আপনি কি চিন্তা করে দেখেন পৃথিবীর, এটা কিন্তু রেকর্ড কিন্তু, যে 3 জন জাতীয় দলের সাবেক অধিনায়ক বোর্ড অফ ডিরেক্টরস। তারপরে আমরা এই আলোচনাগুলো কেন করছি? আমরা আসলে তারপর প্রশ্ন নিশ্চয় আরেকদিন কোথাও আরেক সময় আলোচনা হবে পুরো শেষ হবে বিষয় না। নিয়ে। স্বপ্ন ঠিকই দেখি আলোচনা আমরা হবে। আসলে ছোট গল্প, এই জন্যই তো ছোট গল্প, হইল না শেষ। আজকে দর্শক আমাদের গল্পটাও শেষ হয়নি, গল্পটা চলমান আছে। বাংলাদেশের ক্রিকেট আসলে সবসময় আপনার একটা রোমান্টিসিজমের মধ্যে রাখবে নিশ্চয়ই অনেক কিছু। আজকে দেখেন বাংলাদেশ টেস্ট হেরে গেছে, কিন্তু শান্ত টেস্ট ক্যাপ্টেন্সি চলে গেছে। সবশেষে এতটুকুই বলবো, বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি তৈরি হোক, অন্যকে সম্মান করা তৈরি হোক, প্রসেসটা ঠিক থাকুক। ভালো থাকবেন, দেখা হবে আগামী সন্ধ্যা।